দিল্লির নিঠারি খেটে খাওয়া মানুষদের এলাকা, আর তার ঠিক পাশেই সেক্টর 31-এর সম্ভ্রান্ত পল্লী। এই দুয়ে সীমা নির্দেশ করে একটি বড় জলের ট্যাঙ্ক। নিঠারির এক ধোপার মেয়ে বছর 15 জ্যোতি একদিন হঠাৎ করে সেক্টর 31-এ একটি বাড়ি থেকে কাপড় আনতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। জ্যোতির বাবা মা একটি দর্জির দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারল তাঁরা জ্যোতিকে সেক্টর 31-এ মনিন্দর সিং পান্ধেরের বাড়ির দিকে যেতে দেখেছেন। বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল মনিন্দর সিং পান্ধেরকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে জ্যোতি তার বাড়িতে আসেননি, তিনি জ্যোতিকে চেনেনও না। অথচ সেই মেয়েটা তখন এই পান্ধেরের বাড়িতেই, আর কিছুক্ষণ পরেই তাকে ধর্ষণ করে খুন করা হবে। তার বাবা মা কিছুই জানতে পারল না কারা জড়িয়েছিল এই জঘন্য অপরাধের সাথে। জ্যোতির মতো আর কজন মেয়ের ভবিতব্য হয়েছিল ওই ঠিক একই রকম। নয়ডার নিঠারি কাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন আমাদের চ্যানেল অপরাধ সূত্রে, যেখানে আমরা রোমহর্ষক গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ পুলিশের খাতা থেকে সরাসরি। শুরুতেই আপনাদেরকে বলেছি নিঠারি খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষদের এলাকা। এখানে 2003 থেকে 2006 সালের মধ্যে বেশ কিছু বাচ্চা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। বিভিন্ন বয়সের বাচ্চা, তাদের মধ্যে কিছুজন তো একটু বেশি, তাদের বয়স কম। তাদের বাবা মায়েরা পুলিশের কাছে গেলে পুলিশ বলে যে তোমাদের মেয়েকে চুরি করে কার কোন লাভ হবে, তোমরা তো মুক্তিপণও দিতে পারবে না, দেখো কোথাও পালিয়ে গেছে, হয়তো কিছুদিন পর ফিরে আসবে। কথা সত্য, এরকম ঘটনা আগেও ঘটেছে যে বাচ্চাটা পালিয়ে গেছে এবং পরে ফিরে এসেছে, তাই বাবা মা জোর করে কিছু বলতে পারল না। তবে পুলিশ রিপোর্ট না নিলেও ওই যে জল ট্যাঙ্কিটার কথা বলেছিলাম শুরুতে, মনে আছে? প্রত্যেকবার দেখা গেছে তার 100 মিটারের মধ্যে থেকেই বাচ্চাগুলো গায়েব হয়ে গেছে। ওই জল ট্যাঙ্কের কাছে পুলিশ পাহারা বসালো, বেশ কিছুদিন কিচ্ছু ঘটল না। যেই পুলিশ ওই পাহারা তুলে নিল, সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে 2টো মেয়ে গায়েব। এবার তারা ঠিক বাচ্চা নয়, তারা একটু বড়, তারা কিশোরী। পুলিশ ভাবলো যে এটা কি তাহলে কোনো প্রস্টিটিউশন কেস, এদেরকে তুলে নিয়ে গিয়ে কি প্রস্টিটিউশনের কাজে লাগানো হচ্ছে। পুলিশ আশেপাশের বেশ কিছু প্রস্টিটিউশন কোয়ার্টারে রেড করলো এবং তারা সেখান থেকে অনেক মেয়ে যাদের তুলে নিয়ে আসা হয়েছে তাদেরকে খুঁজেও পেল, তাদেরকে উদ্ধারও করলো, কিন্তু তাদের মধ্যে একজনও নিঠারির না। তাহলে এদেরকে কি অর্গান ট্রাফিকিংয়ের জন্য কিডন্যাপ করা হচ্ছে? রিসেন্টলি, মানে ওই ঘটনার কাছাকাছি সময় 1998 নাগাদ একটি অর্গান ট্রাফিকিং র্যাকেট ধরা পড়েছিল এবং অর্গান ট্রাফিকিংয়ের সন্দেহে যে ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে কিছুদিন পর নির্দোষ প্রমাণ হয়, ছেড়েও দেওয়া হয়েছিল। তাহলে কি সেই ঘটাচ্ছে এরকম ঘটনা? এরই মধ্যে 2006 সাল নাগাদ একটা অদ্ভুত ঘটনা ঘটল। জল ট্যাঙ্কের পাশেই একটা নালা থেকে একটা হাত উদ্ধার হলো 24 জন আই উইটনেসের সামনে থেকে। পুলিশ বলল যে এটা কোনো জন্তু জানোয়ারের হাত উঠে এসেছে নালা থেকে, মানুষের হাত হতেই পারে না। তবে পুলিশের এই গা ছাড়া ভাব বদলে গেল পায়েল হারিয়ে যাওয়ার পর। পায়েলের কেসটা একটু আলাদা, কারণ পায়েলের বাবা মা জানতো যে পায়েল কোথায় যাচ্ছে। সেক্টর 31-এর D5 বাংলোর বাসিন্দা চণ্ডীগড়ের মনিন্দর সিং পান্ধের এবং তার চাকর উত্তরাখণ্ডের সুরিন্দর কোলি। পায়েল বাড়ি থেকে যাওয়ার আগে বাড়িতে বলে গিয়েছিল যে সে পান্ধেরের বাড়িতে কাজের জন্য যাচ্ছে। তার নিজের বাবা গিয়ে তাকে রিকশায় তুলে দিয়ে এসেছিল, কিন্তু রাত বাড়তে থাকে। রিকশাওয়ালা ফিরে এসে জানায় যে পায়েল সেই বাড়ি থেকে বেরোচ্ছে না। পায়েলের ফোনে তার বাবা ফোন করে দেখে যে পায়েলের ফোনটাও সুইচ অফ। পায়েলের বাবা যায় পুলিশের কাছে। এবারেও নয়ডা পুলিশ তার ডায়েরি নিতে অস্বীকার করে, কিন্তু পায়েলের বাবা ছিল নাছোড়বান্দা। তিনি গিয়ে ধরেন ওখানকার এসএসপিকে। সেই এসএসপির সহায়তায় নিঠারি কেসের প্রথম রিপোর্ট গ্রহণ করে পুলিশ। মানে ভাবুন, এতগুলো মেয়ে হারিয়ে যাওয়ার পর প্রথম রিপোর্ট গ্রহণ করছে পুলিশ। পান্ধেরের সম্বন্ধে পুলিশ খোঁজ নিতে শুরু করলে জানতে পারল লোকটা আপাদমস্তক দুশ্চরিত্র এবং মাতাল। তার আদি বাড়ি হচ্ছে চণ্ডীগড়ে, সেখানেই তার পরিবার থাকে। পান্ধের মাঝে মাঝে এসে থাকেন এই D5 বাংলোতে, এবং তিনি যখন এই বাংলোতে থাকেন তখন নিত্য নতুন কল গার্ল তার বাংলোতে আসতেই থাকে।
পুলিশ গিয়ে পান্থেরকে সরাসরি জিজ্ঞাসাবাদ করলে পান্থের জানায় যে পায়েল সেদিনকে তার বাড়িতে আসেনি, আর যদি এসেও থাকে তিনি জানেন না, কারণ তিনি সেদিনকে সেখানে ছিলেনই না, তিনি ছিলেন চণ্ডীগড়ে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে যে কথাটা সত্যি। পায়েল যেদিনকে নিখোঁজ হয় সেদিন সত্যি সত্যি উনি চণ্ডীগড়েই ছিলেন। এবং আরেকটা চমকপ্রদ তথ্য দিলেন এই মনিন্দর সিং পান্থের। তিনি বললেন পায়েল মেয়েটি আসলে একজন কল গার্ল এবং তার দালালের কাজটা করে তার বাবা নিজে। সেই বিষয়ে পায়েলের বাবাকে প্রশ্ন করা হলে পায়েলের বাবা বললেন যে পায়েল যে পেশাতেই থাকুক, সে যাই করুক না কেন সবটাই করেছে নিজের পরিবারের জন্য। সে যে পেশাতেই থাকুক, সে হারিয়ে যখন গেছে পুলিশের দায়িত্ব তাকে খুঁজে বার করা। 21শে ডিসেম্বর 2006 পায়েলের ফোন ট্র্যাক করা শুরু করলো পুলিশ এবং তার ফোনটা খুঁজে পেল তারা। সেই ফোনের মধ্যে যে সিমটা লাগানো ছিল সেই সিমটার রেজিস্ট্রেশন সুরিন্দর কোলির নামে। কে এই সুরিন্দর কোলি? প্রথমেই বলেছিলাম আপনাদের, মনে আছে তো, এই পান্থেরের বাড়িতে কাজ করত উত্তরাখণ্ডের সুরিন্দর কোলি। সুরিন্দর কোলি রাজ্যের মিথ্যে কথা বলার চেষ্টা করলো, কিন্তু পুলিশ তার কোনো কথা শুনল না। তাকে ঘাড় ধরে এনে তুলল থানায়। 5-6 জন অফিসারের একটা টিম জেরা করা শুরু করলো সুরিন্দরকে। কিন্তু অদ্ভুত লোক বটে না আফটার। বহুক্ষণ জেরা করার পরেও সে মুখ খুলল না। এবার পুলিশ আঙুল মাখালো। তারা তার মাথায় বন্দুক ধরে বলল যে যদি তুই সত্যি কথা না বলিস তাহলে আমরা দেখব যে তুই বেঁচে কি করে বেরোস এখান থেকে। এইবার নরম হলো সুরিন্দর কোলি। সে স্বীকার করলো যে সেদিন রাতে সত্যি পায়েল সেই বাড়িতে এসেছিল এবং তখন তার বাড়িতে মালিক ছিল না। সুরিন্দর স্বীকার করেছিল যে সে পায়েলের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তাকে 500 টাকাও অফার করেছিল সুরিন্দর, কিন্তু পায়েল রাজি হয়নি। এরপর সে চা আনার নাম করে বাইরে যায় এবং একটি ওড়না এনে সেই ওড়না গলায় পেঁচিয়ে পায়েলকে খুন করে। খুন করার পর তার মৃতদেহকে সে ধর্ষণ করে এবং সব কাজ মিটে গেলে একটি কালো প্লাস্টিকে ভরে সেই দেহ সে জল ট্যাঙ্কের পাশের নালায় ফেলে দেয়। ভাবুন, মেয়ে নয়, মানুষ নয়, আবর্জনা। তার প্রয়োজন শুধু দেহের ক্ষুধা নিবৃত্তির জন্য। যাই হোক, পুলিশ এরপর এক এক করে যে সমস্ত বাচ্চাগুলো হারিয়ে গিয়েছিল তাদের ছবি দেখাতে শুরু করলো সুরিন্দরকে। সুরিন্দর অনেককে আইডেন্টিফাই করলো এবং সব থেকে চাঞ্চল্যকর তথ্যটা সামনে এলো রিম্পাকে আইডেন্টিফাই করার পর। রিম্পা ছিল লোকাল একজন অটো চালকের টিনেজার একটি মেয়ে। তাকে কাজ দেবার নাম করে ধরে এনেছিল সুরিন্দর এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল সে। রিম্পা তাকে রেজিস্ট করায়। সে রিম্পাকে খুন করে এবং খুন করার পর আবার সেমোল্ড তাকে সে ধর্ষণ করে। ধর্ষণ করার পর আমি সাজেস্ট করব যে যারা দুর্বল মস্তিষ্কের, যারা দুর্বল মনের, তারা এখান থেকে ভিডিওটা ছেড়ে দিন, কারণ এরপর আমি যেটা বলবো সেটা একটু শকিং। ধর্ষণ করার পর তার বুকের মাংস কেটে নিয়ে গিয়ে সেই বাড়ির রান্নাঘরে সে রান্না করে খায়। ঠিক শুনছেন, সেই বাড়ির রান্নাঘরে সে রান্না করে খায়। তারপর সেই মৃতদেহটাকেও একটি কালো প্লাস্টিকে মুড়ে ওই নালাতেই ফেলে দিয়ে আসেন এবং যাতে মৃতদেহ পচে গন্ধ না বের হয় তাই তার উপর রেগুলার সে আবর্জনা ফেলত। পুলিশ সন্দেহ করে যে এই কেসের সাথে পান্থেরও যুক্ত। তারা পান্থেরকেও অ্যারেস্ট করে এবং পান্থের পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ, সে সবটাই জানত। মিডিয়া খবরটা প্রচার করার সঙ্গে সঙ্গে ভাঙচুর শুরু হয় এই D5-এর বাড়িতে। পুলিশ D5 বাংলোর পিছনের নালা থেকে 17টি খুলি উদ্ধার করে। তার মধ্যে 10টিকে চিহ্নিত পর্যন্ত করা গিয়েছিল। কেস ট্রান্সফার হয় সিবিআই এর কাছে। সিবিআই খোঁজখবর শুরু করলে অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। জানা যায় কলির যৌন সমস্যা ছিল এবং সেখান থেকেই জন্ম নিত তার এই বলতে পারেন পিডোফাইল নেচার, তার নেক্রোফিলিয়া মানে মৃতদেহের সাথে সহবাস করার ফ্যান্টাসি। অথচ পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তার বউয়ের সাথে কিন্তু তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। সুরিন্দর কোলিকে যখন অ্যারেস্ট করা হয় তার বউ তখন প্রেগনেন্ট। তিনি জানাচ্ছেন সুরিন্দর যতদিন উত্তরাখণ্ডে থাকতো ততদিন পর্যন্ত সে বউকে চোখে হারাতো, ততদিন পর্যন্ত তার মধ্যে কোনো রকম কোনো উল্টোপাল্টা জিনিস তার বউ নোটিস করেনি। সে যাক, তো কলির অনেক পরিচিত লোকজনের মুখে জানতে পারি আমরা যে কলিকে নাকি
পান্থেরই বলতেন নরমাংস রান্না করার জন্য, এবং সেই মাংস নাকি তিনি নিজেও ভক্ষণ করতেন। এদিকে কলি কিন্তু নার্কো টেস্টে স্বীকার করেছিল যে পান্থের এই সমস্ত ব্যাপারে কিছুই জানতেন না। যাই হোক, কোর্টে কেস উঠল পান্থের এবং কলি দুজনেরই নামে, কিন্তু কিছু কেস চলার কিছুদিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে গেলেন পান্থের। জনতা খেপে উঠল। জনতা বলল যে টাকার জোরে ছাড়া পেয়েছে পান্থের। কোর্টের বাইরে হামলা হলো এবং পান্থের তাতে চোটও পেলেন। তবে এরই মধ্যে পাওয়া গেল পান্থেরেরও স্বীকারোক্তি। তিনি পুলিশের কাছে জেরায় স্বীকার করলেন মাঝে মাঝেই রাতে তার ঘুম আসতো না। তখন তিনি নিজেই কলিকে বলতেন মেয়ে নিয়ে আসার জন্য, আর কলি বেরোতো সেই খেটে খাওয়া মানুষদের এলাকা নিঠারিতে শিকারে। তার শিকারের মধ্যে রিপোর্টেডলি 16 জন বাচ্চা। তাদেরকে সে চকলেট, বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ঘরে নিয়ে আসতো, তারপর যাই হোক, টোটাল 19টা কেস দেওয়া হলো সিবিআই এর তরফ থেকে সুরিন্দর এবং পান্থেরকে। ততদিনে ফরেন্সিক টিম জানিয়েছে যে সার্জিক্যাল প্রিসিশনে ছুরি চালানো হয়েছে সেই রকম প্রিসিশনে ছুরি একমাত্র অর্গান ট্রাফিকিংয়ের ক্ষেত্রেই চালানো হয়। সুতরাং পান্থেরের নামে কেস হলো ইমমরাল ট্রাফিকিংয়ের, এবং কলির নামে কেস রেজিস্টার্ড হলো অপহরণ, খুন, ধর্ষণ এবং প্রমাণ লোপাটের। কিন্তু কেসটার সহজ নিষ্পত্তি হতে দিলেন না পান্থেরের পরিবার। তারা উঠে পড়ে লাগলেন পান্থেরকে এই কেস থেকে বার করার জন্য। তাদের পক্ষের উকিল বললেন যে দিনগুলোতে খুনগুলো হয়েছে সেই দিনগুলোতে পান্থের নাকি ওখানে ছিলেনই না, তিনি ছিলেন চণ্ডীগড়ে। তার সপক্ষে তার পরিবার যথেষ্ট জোরালো প্রমাণ নিয়ে এলো। অপর পক্ষের উকিল বলল যে অপহরণের দিনগুলোতে ছিল না, খুনের দিনগুলোতে ছিল না, তার কি প্রমাণ আছে? খুন কবে হয়েছে সেটাকে দেখতে গেছে। পোস্টমর্টেম করে এটা তো আর বার করা সম্ভব নয় যে কবে খুনগুলো হয়েছে, কারণ পাওয়া তো গেছে শুধুমাত্র খুলি। অবশেষে 2009 সাল নাগাদ রিন পাহালদার খুন এবং ধর্ষণের অভিযোগে কোর্ট এই কেসটাকে রিয়ারেস্ট অফ রেয়ার তকমা দিয়ে দুজনকেই ফাঁসির সাজায় অভিযুক্ত করেন। 2014 সাল নাগাদ দুজনেই মার্সি পিটিশন করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে। প্রণব মুখার্জি তাদের মার্সি পিটিশন নাকচ করেন, কিন্তু এই মার্সি পিটিশন নাকচ করতে অনেকটা সময় লেগে গেছে। এই অজুহাতে ওখানকার হাইকোর্টের বিচারপতি DY চন্দ্রচূড়, নামটা খুব চেনা লাগছে না? আমাদের অভয়া কেস যারা ফলো করেছেন তারা এই নামটার সাথে পরিচিত হবেনি। তো যাই হোক, DY চন্দ্রচূড় এদের সাজা কমিয়ে দেন। পান্থেরকে দেন 7 বছরের কারাদণ্ড এবং কলিকে দেন যাবজ্জীবন কারাদণ্ড। যাই হোক, এরপর 2017 এবং 2022 সালে কলিকে 10টি কেসে এবং পান্থেরকে 3টি কেসে মৃত্যুদণ্ড দেয় সিবিআই কোর্ট, এলাহাবাদ সিবিআই কোর্ট। কি ভাবছেন তাদের ফাঁসির সাজা এতদিনে হয়ে গেছে বা খুব শিগগিরই বলবৎ হবে? হাঁকে না, হয়নি আর হবেও না। 2023 সালে উপযুক্ত প্রমাণের অভাবে এলাহাবাদ হাইকোর্ট তাদের দুজনের ওপর থেকেই পেন্ডিং সমস্ত কেসের চার্জ তুলে নিল। 20 অক্টোবর লুকসার জেল থেকে মুক্তি পেয়েছেন পান্থের। ততদিনে যদিও তার 14 বছর জেল খাটা হয়ে গিয়েছে। রিম পাহালদারের খুন এবং ধর্ষণ মামলায় যদিও কলির যাবজ্জীবন কারাদণ্ডই বলবৎ রয়েছে, এখনও সে জেল খাটছে। পান্থেরের ছাড়া পাওয়ার পর জনগণ আবার খেপে গেল। তারা বলল যে টাকার জোরে পান্থের আবার ছাড়া পেয়ে গেল। তারা সোজা গিয়ে আগুন লাগালো D5 বাংলোতে। কিন্তু তাতে পান্থেরের কি ক্ষতি হলো? সে ততদিনে ফিরে গেছে ছেলের সাথে চণ্ডীগড়ের বাড়িতে। সেখানে সে দিন কাটাচ্ছে সুখে শান্তিতে। শুধু সুখে শান্তিতে নেই কারা জানেন? এই শান্তিলাল জব্বালালেরা, যারা অটোওয়ালা, যারা ধোপা, যাদের মেয়েগুলো হারিয়ে গেল। এমনটাই তো হয়, তাই না? দোষীরা নয় জামিন পেয়ে যায়, নয় উপযুক্ত প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পেয়ে যায়, নয়তো ধরাই পড়ে না। এই ব্যাপারে আপনাদের কি মত? এই জিনিসটাকে কিভাবে শোধরানো যায় আরও কঠিন আইন করে? কিন্তু বিচার পদ্ধতিতেই তো এরকম গাফিলতি। সেক্ষেত্রে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।